পরমাণু চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প, চান খোলা হোক হরমুজ, কঠিন শর্ত তেহরানের। আমেরিকা কি কফিনবন্দি? মুসলিম গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে জোট গড়তে সব মুসলিম দেশকে অনুরোধ পাকিস্তানের। ইসরায়েলের সাথে কি কোণঠাসা হবে ভারতও? স্বর্ণের খোঁজে আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে ছুটছে হাজারো মানুষ, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। লাভের গুড় কেন ধনীদের পেটে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শেষ পর্যন্ত পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সাথে যুদ্ধ শেষ করতে মরিয়া হয়ে উঠেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মান সম্মান ভুলে যে কোনো উপায়ে ইরানকে আলোচনার টেবিলে এনে হরমুজ খুলতে চান তিনি, কিন্তু এত সহজে ছাড়তে নারাজ ইরান। আমেরিকাকে অসৎ দালাল বলে কটাক্ষ করে দিয়েছে কঠিন শর্ত। হরমুজ প্রণালীতে অধিকার আরও পাকাপোক্ত না করা পর্যন্ত ইরান কি খুলবে জলপথটি? এবার কি মধ্যপ্রাচ্যে থেকে কফিনবন্দি হয়ে দেশে ফিরবে আমেরিকার প্রভাব আর আধিপত্য? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আমেরিকা আর ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধ মোকাবেলার 5 মাস পেরিয়ে ষষ্ঠ মাসে ইরানের কৌশল আর মনোবল মোটেই আগের অবস্থায় নেই। দীর্ঘ সহিংসতায় দুর্বল হওয়া তো দূরের কথা, ধারাবাহিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তেহরানের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ওয়াশিংটনের চোখ রাঙানি পরোয়া না করার অদম্য সাহস। অন্তত গত কয়েক সপ্তাহে বিশ্ব পরিমণ্ডলে সেই চিত্রই তুলে ধরছে তেহরান। পরিস্থিতি এমন যে উল্টো ওয়াশিংটনে খাচ্ছে নাকানি চুবানি। ইরানের সাথে সমঝোতা আলোচনা হচ্ছে এমন একতরফা দাবি নিয়মিত ভিত্তিহীন প্রমাণিত হয়। এবার সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কি নতুন কিছু করতে যাচ্ছেন তিনি? হরমুজ প্রণালীতে অধিকার আরও পাকাপোক্ত করতে ইরানের চলমান প্রক্রিয়া কি বাধাগ্রস্ত হবে এতে? গত সপ্তাহের শুরুতে ইরানে হামলা স্থগিত করে সমঝোতা আলোচনা আবার শুরুর ওপর গুরুত্ব আরোপ করে নিজেকে শান্তির প্রতি ব্যক্তিগত আন্তরিকতা জাহির করার চেষ্টায় নামেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তের কিছুদিন আগে আমেরিকার সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদে গুরুতর সংকটের তথ্য ফাঁস করে দেয় খোদ মার্কিন গণমাধ্যম। ইরানের সাথে আলোচনার একতরফা দাবি প্রতিষ্ঠার চেষ্টায় ব্যর্থ হয়ে এবার বক্তব্যে নতুনত্ব এনেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওসে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সাথে শুধু আংশিক দর কষাকষি চলছে। তিনি দাবি করেন, যুদ্ধের কারণে অর্থ সংকটে বেকায়দায় আছে ইরান। হরমুজ নিয়ে তেহরান যত যাই করুক সব ঠিক হয়ে যাবে বলেও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। গত 2-3 বছরের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আঞ্চলিক দেশগুলো উপলব্ধি করেছে যে নিরাপত্তা এমন কোনো পণ্য নয় যা অসৎ দালালদের কাছ থেকে কেনা যায়। ভূরাজনীতি আর ইতিহাস পর্যালোচনার ভিত্তিতে শত্রুদের চিহ্নিত করতে পারায় সম্মিলিত চেষ্টার মাধ্যমে এই অঞ্চলে জায়নবাদী শক্তি আর তাদের মিত্রদের সৃষ্ট অস্থিতিশীলতা ও পরিস্থিতির অপব্যবহার প্রতিরোধ করা সম্ভব। ট্রাম্প যাই বলুন না কেন তা যে আর আমলে নিচ্ছে না তেহরান, এটি ইসমাইল বাঘাইয়ের এমন বক্তব্যে একেবারে স্পষ্ট। হরমুজ প্রণালীতে ইরানের পাকাপোক্ত দখলদারিত্ব নিয়ে নির্ভর বাঘাই আরও জানিয়েছেন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে সদ্য সই হওয়া প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে মোটেই চিন্তিত নয় তেহরান, বরং বহিরাগত যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করার পরিবর্তে এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সম্পর্ককে স্বাগত জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে অস্বস্তিকর টানাপোড়েন চলা অবস্থায় সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে ইরান। এর সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড IRGCর কমান্ডার মোহসেন রেজাই। এখন থেকে ইরানের নিরাপত্তা আর বিদেশ নীতির বিষয়টি দেখভাল করবেন তিনি। শান্তির উদ্দেশ্যে আলোচনার টেবিলে ফেরার প্রশ্নে ওয়াশিংটন তেহরানের এই ইঁদুর বেড়াল খেলার মধ্যেই তলে তলে রণসজ্জা পাকাপোক্ত করার খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক মিশনে সহায়তা দিতে 20টির বেশি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যা কমপক্ষে 55টি বাণিজ্যিক জাহাজকে অস্থিতিশীল হরমুজ প্রণালী পার করতে সাহায্য করেছে। ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনে ঘোলাটে পরিস্থিতিতে সৌদি আরবের স্বার্থ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বাহিনী। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা হয়েছে লোহিত সাগর তীরবর্তী ইয়েমেনের আল মোখা বন্দরে। ইরান সমর্থিত হুথি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ওই বন্দরে জড়ো হওয়া সৌদির স্থলবাহিনী আর সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের চালান। এতে সৌদির সেনা সহ নিহতের সংখ্যা 10 জনের বেশি, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এবার ফিলিস্তিনি মুসলিম গণহত্যাকারী ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে পাকিস্তান। ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটি গোটা বিশ্বের সব মুসলিম দেশের জন্য হুমকি বলে সতর্ক করে দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাই সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সাম্প্রতিক মক্কা চুক্তির পরই এই হুঁশিয়ারি দিলেন তিনি। আমেরিকার পাশাপাশি ইসরায়েল আর ভারতও কি কোণঠাসা হচ্ছে এই অঞ্চলে? কোন অপরাধে হুমকির মুখে ভারতও? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঐতিহাসিক মক্কা চুক্তির পর বিশ্বের সকল মুসলিম দেশকে এক সামরিক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি তিনি সাফ জানিয়েছেন, মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য ইসরায়েল অন্যতম প্রধান হুমকি। ইরানের পর এই প্রথম পরমাণু ক্ষমতাধর কোনো সামরিক পরাশক্তি তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থানের ডাক দিল। পাক প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার কেবল ইসরায়েল নয়, চিরশত্রু ভারতের বিরুদ্ধেও। এখন প্রশ্ন হলো, আঞ্চলিক সংঘাতে সৌদির উপর ইরানি হামলা ঠেকাতে কি মাঠে নামবে পাকিস্তান ও তুরস্ক? মক্কা চুক্তি সত্যিকার অর্থে বাস্তবায়িত হলে চরমভাবে কোণঠাসা হবে ইসরায়েল, আর সেই ধাক্কায় মধ্যপ্রাচ্যে নড়বড়ে হয়ে পড়বে আমেরিকার প্রভাব। প্রাথমিকভাবে মক্কা চুক্তি মূলত একটি সামরিক সমঝোতা, তবে একে সরাসরি আক্রমণাত্মক জোট বলতে নারাজ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। ত্রিদেশীয় চুক্তিটি সইয়ের পরপরই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে বহুমুখী হিসাব নিকাশ। ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম বিশ্বকে দীর্ঘমেয়াদী ঐক্যের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন খাজা আসিফ। শীর্ষ কূটনীতিকেরা এই সমঝোতাকে কেবলই আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরলেও ক্ষমতার কৌশলে এটি বড়সড় বার্তা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন ভূখণ্ড দখলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে সংকট ঘনীভূত হয়েছিল, সাম্প্রতিক ইরান, আমেরিকা ও ইসরায়েলের মুখোমুখি অবস্থান তা আরও উস্কে দিয়েছে। সৌদি, পাকিস্তান ও তুরস্কের নতুন জোট আঞ্চলিক ভূরাজনীতিকে দাঁড় করাচ্ছে এক নতুন পরীক্ষার মুখে। একদিকে ভারত, ইসরায়েল, মার্কিন অক্ষ, অন্যদিকে পাকিস্তান, সৌদি, তুরস্ক প্রতিরক্ষা সমীকরণ। এমন টানাপোড়েনে ওলটপালট হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পুরনো ভারসাম্য। দীর্ঘদিন আমেরিকার নিরাপত্তা বলয়ে থাকা সৌদি আরব একদিকে যেমন পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি এবং তুরস্কের ড্রোন প্রযুক্তিকে পাশে টানছে, অন্যদিকে কমাচ্ছে মার্কিন নির্ভরতা। তবে মধ্যপ্রাচ্যে পশ্চিমা পরাশক্তির পূর্ণ পতন ঘটলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, তাতে মার্কিন সমর্থিত রিয়াদের অভ্যন্তরীণ শাসন কাঠামো ঝুঁকিতে পড়তে পারে। ফলে নতুন এই মেরুকরণে মধ্যপ্রাচ্য কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে রিয়াদ ও ওয়াশিংটনের আগামীর কূটনৈতিক রসায়নের উপর। আন্তর্জাতিক আইন মেনে তৈরি হওয়া মক্কা চুক্তির মূল কথা, জোটভুক্ত যে কোনো একটি দেশের উপর হামলা হলে তা পুরো জোটের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। এটি প্রকাশ্যে আক্রমণাত্মক কোনো পদক্ষেপ না হলেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ও সামরিক ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ধাক্কা হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, হামাস যতক্ষণ পর্যন্ত তাদের সব অস্ত্র সমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত গাজার দখলকৃত অংশ থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না। নেতানিয়াহুর এই সরাসরি প্রত্যাখ্যানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। বিস্তারিত মিরফাউজে রাব্বির ডেস্ক রিপোর্টে। আরও একবার থমকে গেল মধ্যপ্রাচ্যে সংকটের মেঘ কাটার সম্ভাবনা। গাজার ক্ষতবিক্ষত জনপদে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 15 দফার এক মহাপরিকল্পনার প্রস্তাব করেছিলেন, তা শুরুতেই মুখ থুবড়ে পড়ল। গাজায় শান্তি প্রতিষ্ঠার পরবর্তী ধাপে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দীর্ঘদিনের মিত্রের দেওয়া ফর্মুলাকে এভাবে নাকচ করে দিয়ে ইসরায়েল স্পষ্ট বুঝিয়ে দিল, গাজার ভাগ্যলিপি অন্য কারো কলমে লেখার সুযোগ তারা দেবে না।
9 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল গাজা বোর্ড অব পিসের 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করছে। হামাস যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে অস্ত্র সমর্পণ না করবে, আমাদের সেনারা সেখান থেকে সরবে না এবং আমরা আমাদের সেনা ও জনগণের ওপর হুমকি প্রতিহত করে যাব। গাজার জন্য প্রস্তাবিত 15 দফা পরিকল্পনাটি ইসরায়েল প্রত্যাখ্যান করছে। হামাস এবং তাদের অস্ত্রশস্ত্র পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেখান থেকে কোনোভাবেই পিছু হটবে না। আমরা কাগজে কলমে বা লোক দেখানো ধ্বংসের কথা বলছি না, সত্যিকার অর্থেই পুরোপুরি নাম নিশানা মুছে দেওয়ার কথা বলছি। এই বিষয়টি নিয়ে আমরা এখন আমেরিকার সাথে কথা বলছি। তাদের কিছু প্রস্তাব রয়েছে, যার মধ্যে কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য আর কিছু একেবারেই অগ্রহণযোগ্য। ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ বা দর কষাকষি হতে পারে না। যতদিন আমি প্রধানমন্ত্রী থাকব, ততদিন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ঘোষিত যুদ্ধবিরতির সর্বশেষ ধাপ হিসেবে ট্রাম্পের সমর্থিত পরিকল্পনাটি সামনে এসেছিল। এর ফলে গাজায় ইসরায়েলি হামলা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। পরিকল্পনা অনুযায়ী হামাস নিরস্ত্র হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলও ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে দুজনের মধ্যে অত্যন্ত উত্তপ্ত একটি ফোন আলাপ হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করেছিলেন। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি বিশ্বমঞ্চে নিজের অবমূল্যায়ন বা অসম্মান কোনোভাবেই সহ্য করেন না। ফলে নেতানিয়াহুর জন্য এটি অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ। 10 আগস্ট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN, যেখানে বলা হয় নেতানিয়াহু এই সিদ্ধান্ত শুধু আন্তর্জাতিক চাপের কারণে নেননি, তার দেশের ভেতরে ডানপন্থী রাজনৈতিক মিত্রদের ধরে রাখার জন্য নিয়েছেন। নেতানিয়াহু যদি ট্রাম্পের প্রস্তাব মেনে নিতেন, তবে ইসরায়েলে তার নিজস্ব জোট সরকার ভেঙে পড়ার ঝুঁকিতে পড়ত। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই সরাসরি প্রত্যাখ্যানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তির প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। হোয়াইট হাউস এই বিষয়ে সরাসরি মন্তব্য না করে বিষয়টি তাদের বোর্ড অব পিসের ওপর ছেড়ে দিয়েছে। চুক্তি হোক বা না হোক, নেতানিয়াহু সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় গাজা সংকটের সমাধান আরও জটিল ও দীর্ঘমেয়াদী রূপ নিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবার জেন জিদের সহিংস বিক্ষোভে রণক্ষেত্র ভারতের ঝাড়খণ্ড। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আর পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের দাবিতে গেল 16 দিনের শান্তিপূর্ণ বিক্ষোভ আর অনশন সোমবার তার রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। দফায় দফায় পুলিশ শিক্ষার্থী জনতার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঝাড়খণ্ডের রাঞ্চি শহর। এবার কোন পথে মোড় নেবে ঝাড়খণ্ডের জেনজিদের বিক্ষোভ? নাঈম আহমেদের ডেস্ক রিপোর্ট। আবারও ক্ষোভে বিক্ষোভে উত্তাল ভারতের তরুণ প্রজন্ম জেনজি। কাঁটাতার ও ব্যারিকেড ভেঙে সোমবার দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। গেল 16 দিনের শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় তীব্র সহিংসতায়। রণক্ষেত্রে পরিণত হয় ভারতের ঝাড়খণ্ডের রাঞ্চি শহর। নতুন করে ভারতের জেনজিদের এই বিক্ষোভের শুরু গেল 25 জুলাই। পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস আর পুরো পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের দাবিতে গেল 16 দিন ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ আর অনশন করছে ঝাড়খণ্ডের চাকুরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা। তবে সোমবার হঠাৎ করেই তার রূপ নেয় সহিংসতায়। এদিন নিয়োগ পরীক্ষায় সংস্কার ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তের দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী ও চাকুরি প্রার্থীরা ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে বিভিন্ন জেলা থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঞ্চিতে জড়ো হন। স্লোগানে স্লোগানে ফেটে পড়ে তারা। সরকারের কাছে দাবি পেশ করতে বিধানসভা অভিমুখে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিলটি। তবে মাঝপথেই আন্দোলনকারীদের উপর হামলে পড়ে রাজ্য পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে জেনজিরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশি বাধা পেয়ে আরও ক্ষুব্ধ হয়ে পড়ে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে প্রশাসন। আন্দোলনকারীদের মধ্যে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতোও ছিলেন। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে রাজ্য সরকার স্বৈরাচারী আচরণ করছে।
এই হলো সেই হাজারো তরুণ তরুণীর কণ্ঠস্বর যারা পাঠ্য বইয়ের মাধ্যমে নিজেদের স্বপ্ন খুঁজে বেড়ায়। এই হলো তাদেরই কণ্ঠস্বর যাদের ভবিষ্যৎ এই পরীক্ষার উপর নির্ভরশীল। এই সরকার যদি ছাত্রছাত্রীদের কণ্ঠে বিশ্বাস না করে তবে বিশ্বমঞ্চে তারা স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক এবং গণতন্ত্রের ধ্বংসকারী হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। পুলিশের ব্যারিকেডের কাছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর বর্বর লাঠিচার্জ করা হয়েছে। লাঠি শুধু কোমরের নিচে ব্যবহার করা উচিত, কিন্তু তারা আমাদের মাথায়, হাতে, মুখে এবং শরীরের অন্য সব জায়গায় আঘাত করেছে। लाठीचार्ज का नियम क्या होता है? कमर से नीचे लाठी। শিক্ষার্থীরা অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর সাহায্য চেয়েছে। তবে রাজ্য সরকারের দাবি শিক্ষার্থীদের অন্তত 98% দাবি মেনে নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি সরকার 13টি পরীক্ষা বাতিলের দাবির মধ্যে মাত্র 3টি বাতিল করতে রাজি হয়েছে। তবে জেনজি বিক্ষোভকারীরা 3টি শর্ত পূরণের দাবিতে অনড়। তারা বলছে রাজ্য সরকারকে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তভার সিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে। সেই সাথে বাতিল করতে হবে সব পরীক্ষা, সংস্কার করতে হবে নিয়োগ পরীক্ষা পদ্ধতিও। এ নিয়ে বিক্ষোভকারীদের সাথে রাজ্য সরকারের 5 বার আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। শেষ রবিবার 6ষ্ঠ দফার আলোচনাতেও কোনো সমাধান না হওয়ায় রাস্তায় নেমে পড়ে ক্ষুব্ধ তরুণরা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় মোদির শাসনে চুপ থাকলেও জেনজিদের তীব্র আন্দোলনের মুখেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর থেকে নিজেদের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে আরও সোচ্চার হয়েছে ভারতের তরুণ প্রজন্ম। যেখানেই অন্যায়, অবিচার আর দুর্নীতি, সেখানেই বিশ্বের অন্য দেশগুলোর মতো শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ ছুটছে ভারতের জেনজিরা। ফলে ভারতের রাজনীতিতে স্বৈরাচারী মনোভাব নিয়ে কোনো সরকার টিকে থাকতে পারবে না মত বিশ্লেষকদের। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বর্ণের খোঁজে দল বেঁধে আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে ছুটছে হাজারো মানুষ। দেশটির বাদাখশান অঞ্চলে চলছে স্বর্ণ উত্তোলনের ব্যাপক হিড়িক। দিনরাত পাহাড় নদী কেটে চলছে খনন কাজ। বেকারত্বে জর্জরিত দেশটির বিভিন্ন প্রান্ত থেকে স্বর্ণ পাওয়ার লোভে দলে দলে ছুটছে আফগানরা। কিন্তু এতে কি লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি? ভয়াবহ বিপর্যয়ের সংখ্যা কেন? আর স্থানীয়দের সর্বশান্ত করে ধনীরা কিভাবে লুটে নিচ্ছে স্বর্ণের মুনাফা? হিটল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে চলছে স্বর্ণ উত্তোলনের ব্যাপক হিড়িক। যে পাহাড় ও উপত্যকায় একসময় গবাদি পশু চড়ত, নদীর পানি ব্যবহার করে চলত কৃষিকাজ, সেখানেই এখন দিন-রাত গর্জে উঠছে এক্সক্যাভেটর। পাহাড় কেটে নদীর তীর খুঁড়ে বিশাল এলাকা জুড়ে মাটি সরিয়ে খোঁজা হচ্ছে স্বর্ণ। প্রাদেশিক রাজধানী ফয়জাবাদ থেকে প্রায় 50 কিলোমিটার উত্তর পূর্বে শিওয়া এলাকায় হাজারো শ্রমিক এখন যুক্ত খনি শিল্পে। দেশের বিভিন্ন প্রান্তের বিনিয়োগকারীরা অর্থ ঢালছে সেখানে। তালেবান সরকারও রাষ্ট্রীয় রাজস্ব বাড়ানোর লক্ষ্যে খনিজ সম্পদ উত্তোলনকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে সামনে আনছে। তবে স্বর্ণের এই নতুন জোয়ার স্থানীয় মানুষের জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে উঠছে। প্রতিনিয়তই বাড়ছে এমন অভিযোগ। এ নিয়ে এক্সক্লুসিভ এক প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি। স্থানীয় কৃষকরা অভিযোগ করছেন, খনন কাজ শুরুর আগে এলাকার নদীগুলো ছিল গভীর, পানি ছিল পরিষ্কার। এখন সেই পানি পান করা তো দূরের কথা, গোসলেরও উপযোগী নয়। নদীর তীরের ঘাস নষ্ট হয়ে যাওয়ায় পশুপালন ও কৃষিকাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কৃষকের অভিযোগ, নিজেদের জমি খনি কোম্পানির কাছে ইজারা দিয়েও প্রতিশ্রুত অর্থ পাচ্ছেন না তারা। খনন শেষে জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ হচ্ছে না। মূলত 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের খনি খাত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাদাখশানের খনি বিভাগের তথ্য অনুযায়ী প্রদেশটিতে প্রায় 650 থেকে 700টি কোম্পানি নিবন্ধিত হয়েছে। বিশ্বব্যাংকও জানিয়েছে 2021 সালের পর শত শত খনি চুক্তি হয়েছে এবং এ খাতে বাস্তব প্রবৃদ্ধি বছরে গড়ে 25 থেকে 30%। দেশের ভয়াবহ বেকারত্ব এই খনিগুলোতে টেনে আনছে শ্রমিকদের। কাবুল ও জালালাবাদ সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বাদাখশানে ছুটছে কাজের আশায়। কেউ ট্রাকে মাটি বোঝাই করছে, কেউ এক্সক্যাভেটর নিয়ে পাড়ি দিচ্ছে শত শত কিলোমিটার।
খনি কর্তৃপক্ষের হিসাব অনুসারে গত বছর বাদাখশান থেকে সরকার ১১২ কেজি স্বর্ণ সংগ্রহ করেছে। এএফপির সঙ্গে কথা বলা খনি শ্রমিকদের মতে প্রতি গ্রাম স্বর্ণের বিক্রয় মূল্য ছিল $১১৮ মতো। খনি কোম্পানিগুলোকে প্রতি হেক্টর জমির জন্য মাসে ২০ গ্রাম স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থ কর হিসেবে দিতে হয়। তবে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের চরম মাশুল দিচ্ছে পরিবেশ ও স্থানীয় জনপদ। অতিরিক্ত খনন ও ভূমিক্ষয়ের কারণে বন্যার পানি, কাদা ও ধ্বংসাবশেষে কোথাও কোথাও সেতু, দোকান ও স্কুল পর্যন্ত চাপা পড়েছে। ক্ষয়ক্ষতির অভিযোগে এরই মাঝে প্রায় ২২৫টি খনি বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় পশুপালকদের অভিযোগ, স্বর্ণ উত্তোলনের সুফল তারা পাচ্ছেন না। তাদের মতে বাদাখশানের পাহাড় থেকে যে স্বর্ণ বের হচ্ছে তার প্রকৃত লাভ যাচ্ছে প্রভাবশালী বিনিয়োগকারী ও ক্ষমতাবানদের হাতে। যদিও প্রাদেশিক খনি বিভাগের প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং বাদাখশানের খনিজ সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার নিশ্চিত করবেন, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সব মিলিয়ে আফগানিস্তানের এই গোল্ড রাশ এখন এক জটিল বাস্তবতা। একদিকে কর্মসংস্থান ও রাজস্বের সম্ভাবনা, অন্যদিকে নদী, কৃষিজমি, চারণভূমি এবং মানুষের জীবন জীবিকার ওপর ক্রমবর্ধমান চাপ। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।